গিলোটিন শব্দটা ভয়ঙ্কর হয়ে আছে ইতিহাসে। আসলে একটা যন্ত্র যা দিয়ে মানুষ খুন করা হতো, বলা যায় ধড় থেকে মাথা আলাদা করে মানুষ খুন করা হতো। ফরাসি বিপ্লবের সময় এই যন্ত্রে অভিজাত শ্রেণীর দেদার লোকের গলা কাটা হচ্ছে। তার আগে রাজারা ব্যবহার করত, এই যন্ত্র দিয়ে প্রতিবাদীদের গলা কাটা হতো। কিন্তু গিলোটিনের কথা আসছে কেন হঠাৎ, তাও আবার এই সন্ধে 6টায় অনির্বাণের অগ্নিবাণে আসছে? তার কারণ এই রাজ্যের বাজেট, সেই বাজেটে প্রত্যেক দপ্তর ধরে ধরে তো হিসেব পেশ করা হয়। আগামী 1 বছর কি আয় হবে, কি ব্যয় হবে, কোথায় ব্যয় হবে, কোন খাতে বেশি করে ব্যয় করা হবে। তো এরকমই একটা দপ্তর রাজ্যের স্বরাষ্ট্র এবং পুলিশ দপ্তর, যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের এখানে স্বরাষ্ট্র এবং পুলিশ বাজেটটা গত 14 বছর ধরে গিলোটিনে যাচ্ছে। মানেটা কি? মানেটা গিলোটিনে যাওয়ার মানে যা একদম তাই, শুধু মানুষের বদলে এখানে বাজেটের কাগজগুলো খুন হয়। কিভাবে? ব্যাপারটা খুব সহজ। যে কোনো সরকার চাইলেই তার পেশ করা বাজেটে যতগুলো দপ্তর আছে, কেন্দ্রের ক্ষেত্রে যতগুলো মন্ত্রক আছে, তার মধ্যে কোনো একটা দপ্তর বা কোনো একাধিক দপ্তর বা কোনো একাধিক মন্ত্রক বা একটা মন্ত্রকের বাজেট সংক্রান্ত আলোচনা নাই করতে চাইতে পারে। তারা মনে করলে বিষয়ে আলোচনার প্রয়োজন নেই, বাজেটটা শুধু পেশ হবে আর পাস হবে, ব্যাস আলোচনা বন্ধ। অর্থাৎ গিলোটিনের তলায় মানুষকে দিলে ঠিক যেভাবে ধর আর মাথাটা আলাদা হয়ে যেত, একেবারে সেই কায়দায় রাজ্যের স্বরাষ্ট্র আর পুলিশ বাজেটটাকে দিয়ে দেওয়া হয়, যাতে এ রাজ্যের মানুষের ধর আর মাথা একসাথে করে রাখার দায়িত্ব যাদের, যে দপ্তরের, সে দপ্তর নিয়ে সবচেয়ে কম আলোচনা হয়। সে দপ্তর নিয়ে কি আলোচনা হচ্ছে, কোথায় আলোচনা হচ্ছে, কতটুকু আলোচনা হচ্ছে বা হওয়া সম্ভব ছিল, সেটা রাজ্যের মানুষ আদৌ কোনোদিন জানতেই না পারে। ওটা গিলোটিনে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ ওটা নিয়ে আর কোনো আলোচনাই হবে না। ভাবুন, এ রাজ্যের বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে দুটো দপ্তরের দায়িত্বে আছে, অনেকগুলো দপ্তর তার হাতে, কিন্তু স্বরাষ্ট্র এবং পুলিশের মতো দপ্তর, তার বাজেট নিয়ে 14 বছর আলোচনা হয়নি। মানে বনবাসে পাঠিয়েছে 14 বছর ধরে নিজের দপ্তরের বাজেট পাঠানোর পর রিপাবলিক বাংলা একমাত্র এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 14 বছরে করেছে। গতকাল আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট নিয়ে বলতে বসে যখন কুম্ভমেলায় চলে গিয়েছিলেন, তখন তাকে অনেকটা এই বাজেটের যথার্থে ফিরিয়ে আনার জন্য, বাজেট প্রসঙ্গে ফিরিয়ে আনার জন্য প্রশ্নটি করেছিল। ওই নবান্নে বা মহাকরণে, ইদানিং নবান্নে এবং বিধানসভার ভিতরে ঘুরঘুর করা অনেক চুলপাকা সাংবাদিক, তারা যে প্রশ্নটি আজ অবধি করে উঠতে পারেননি, আমি জানি না কাঁটা চামচ বা হাতা চামচের লোভে, যে কোনো কারণেই হোক করে উঠতে পারেননি, সেই প্রশ্নটি আমাদের তরুণ সাংবাদিক, তরুণ প্রতিনিধি, রিপোর্টার বিট্টু রায়চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেন গতকাল। আপনি তো বাজেট নিয়ে এত কথা বলছেন, কিন্তু আপনার নিজের দপ্তরে, স্বরাষ্ট্র এবং পুলিশ দপ্তরের বাজেট নিয়ে গত 14 বছরে একবারে রাজ্যের বিধানসভায় আলোচনা হলো না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, বলা হয় তৃণমূলে নাকি ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তৃণমূলের সরকারেও তাই। তিনি এই গোটা দায়টা বিধানসভা স্পিকারের ঘাড়ে কায়দা করে ঠেলে দিয়েছেন। বলেছেন এটা তো স্পিকার বলতে পারবেন কোন দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে আর হবে না, এসব নাকি স্পিকার ঠিক করে। তাহলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা বা এ রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এরা কি করেন? শোভনদেব বাবুকেও আজকে বিট্টু আরও একবার ফলো আপ করে জিজ্ঞাসা করেছিল, যদি শোভনদেব চট্টোপাধ্যায়ের মনে থাকে, প্রবীণ বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রতীকে এ রাজ্যে প্রথম জেতা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়েরও যদি মনে থাকে, কখন কোনো একদিন, কোনো এক দুপুরে বা বিকেলে এ রাজ্যের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র এবং পুলিশ দপ্তরের বাজেট নিয়ে কিছু একটা কথা আলোচনা হয়েছিল? অনেক ভেবেচিন্তে শোভনদেব কি উত্তর দিয়েছেন আপনাদের এক্ষুনি দেখাবো। কিন্তু কথাটা স্পষ্ট, এ রাজ্যের পুলিশ এবং স্বরাষ্ট্র, অর্থাৎ এ রাজ্যে আপনার এবং আমার নিরাপত্তা, অভয়াদের নিরাপত্তা,
নিউটাউনের ওই নাবালিকার নিরাপত্তা, এ রাজ্যের সমস্ত নাগরিকের নিরাপত্তা, যে রাজ্যে অনলাইনে জঙ্গি ট্রেনিং চলে সে রাজ্যের সাধারণ নিরীহ নাগরিকের সন্ত্রাসবাদীদের হাত থেকে নিরাপত্তায় সব কিছু যে দপ্তরের যে মন্ত্রকের বাজেটের মধ্যে লুকিয়ে থাকে, তার আয়োজন, তার প্রয়োজন, তার আয়, তার ব্যয়, এই সবটা মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছর ধরে নিপুণ কায়দায় লুকিয়ে রাখেন। তাই অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দপ্তরের বাজেটকে খুন করায়, গিলোটিন করায়। আসবো সে বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আজকে সাধারণ মানুষকে আটকাতে এত পুলিশ প্রোটেকশন যাচ্ছে, ধর্ষকদের আটকাতে পারছে না অপদার্থ প্রশাসন। আমরা পুলিশকে গালিগালাজ করিনি, পুলিশের সঙ্গে বাজে কোনো ব্যবহার করিনি এবং আমরা সরকারি সম্পত্তি নষ্ট করিনি। তারপরেও পুলিশ যেভাবে মেরেছে, মাদের, বোনদের, বাবাদের কুত্তার মতো মেরেছে, নৃশংসভাবে মেরেছে। আপনি ভেতরে যাচ্ছেন না তো? আপনি তো ভেতরে যাচ্ছেন না। ভেতরে কি পরিস্থিতি জানেন? আপনি মিডিয়াকে ঠেলছেন কেন? না না, দেখতে পারছি না, আপনারাও দেখতে পারছেন, আপনি মিথ্যা বলছেন আপনারা সব। সেরকম এটা আমি শুনতে পারছি না। আপনি কোনো শব্দ পাচ্ছেন না, গুলির আওয়াজ পাচ্ছেন না, ধোঁয়া দেখতে পাচ্ছেন না, অথচ আমরা সব পাচ্ছি। আমরা এখানে অনেকক্ষণ দিয়ে বসে আছি। নিরাপত্তা এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। নিরাপত্তাটা অলরেডি ইনক্লুডেড ইন দা পুলিশ বাজেট। এগুলো বাজেটের অন্তর্গত সবটাই আছে। আপনি তো এতদিন ধরে বিধায়ক, পুলিশ বাজেট যেগুলো স্বরাষ্ট্র বাজেট কবে দেখেছেন যে বিধানসভায় হচ্ছে? বা স্বরাষ্ট্র বাজেট বিধানসভায় আলোচনায় বাজেট নিয়ে বা এই দপ্তর নিয়ে আপনি দেখেছেন 2011 সালের পর থেকে? একবার বলা হয়েছে, একবার হয়েছে। কালকে পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তরের বাজেট কার্যত গিলোটিনে। এই হলো সংক্ষেপে বাস্তব ছবি। রাজ্য জুড়ে পুলিশি ব্যর্থতার একের পর এক নিদর্শন। আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে সো। ঠিক আছে। আর ইউ আ ফেল কমিশনার। অথচ বাজেটে যে পুলিশ নিয়ে, স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনাই হয় না সেটা একেবারে স্পষ্ট। কিন্তু পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সে কথা মানলে তো। নিরাপত্তা এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। নিরাপত্তাটা অলরেডি ইনক্লুডেড ইন দা পুলিশ বাজেট। এগুলো বাজেটের অন্তর্গত সবটাই আছে। ভাই কোনটা আলোচনা করবে না করবে সেটা স্পিকারের এখতিয়ার। ইউ ক্যান আস্ক দিস কোয়েশ্চেন টু অনারেবল স্পিকার। 2011 থেকে 2025 সাকুল্যে পুলিশ নিয়ে কথা মাত্র একবার। আইনের রক্ষক যারা, তাদের নিয়ে তো গত 14 বছরে স্পিকটি নট মুখ্যমন্ত্রী। এরপরও এ রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি হবে এমন বিশ্বাস মা বা মানুষ তো বাদ দিন, মাটিও করবে। রিপাবলিক বাংলা। আর ঠিক এখান থেকে আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ জানিয়ে শুরু করবো আজকের বিতর্ক। আমার আজকের অগ্নিবাণ, কাদের বাঁচাতে পুলিশ বাজেটে মুখ লুকান মমতা? লুকিয়ে পড়েন। পুলিশ তো লুকোনো অপরাধীদের খুঁজে বার করে, সেটা যে দপ্তরের কাজ, সেটা সব থেকে ভালোভাবে হচ্ছে কিনা, খারাপভাবে হচ্ছে কিনা, এ নিয়ে চুলচেরা বিতর্ক, সংসদীয় বিতর্ক, মানুষের জানার অধিকার, রাজ্যের মানুষের সে আলোচনা শোনার অধিকার, সব কিছু থেকে লুকিয়ে পড়েন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশ মন্ত্রী, যার পুলিশের কাজ সব লুকোনো জিনিস টেনে বার করা, তিনি নিজেই কেন একটা বাজেটকে লুকিয়ে ফেলেন? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার ঠিক ডান দিকে অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র, আমার ঠিক বাঁদিকে রয়েছেন অধ্যাপক আমার ঠিক বাঁদিকে রয়েছেন দেবাশিস ধর, প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন আমার সঙ্গে আইনজীবী হিসেবে। আমার সঙ্গে সৈকত গিরি রয়েছেন সিপিআই নেতা, এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন। আমি শুরু করব দেবাশিসবাবু, প্রাক্তন আইপিএস হিসেবে, প্রাক্তন একজন পুলিশ কর্তা হিসেবে আপনার কাছ থেকে।
এ রাজ্যের পুলিশের কি প্রয়োজন, কতটা আধুনিকীকরণ দরকার, কতটা এ রাজ্যের পুলিশ করে উঠতে পারছে যা তাকে দেওয়া হচ্ছে পরিকাঠামো ভিত্তিতে, আমি ডিএটা বলছি না, ওটা তো কেউই পায় না, আমি ওটা বাদ দিয়ে বলছি যেটা শুধুমাত্র পুলিশের জন্যই প্রযোজ্য। এবং অবশ্যই যা পুলিশ পাচ্ছে তার অনুপাতে কাজ করছে কিনা, আদৌ করছে কিনা, কম করছে কিনা, এগুলোর চুলচেরা বিশ্লেষণ, বিতর্ক বিধানসভার মতো একটা প্রয়োজনীয় জায়গায় হওয়ার দরকার নেই, যেটা হলে গোটা রাজ্যের মানুষ জানতে পারেন? কেন লুকিয়ে ফেলেন বলে মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী? আপনার কি মনে হয়? দেখুন, যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি, একটা জিনিস আপনি দেখবেন, আমরা যখন পরীক্ষা দিতে যাই, মানে যখন আমরা পড়াশোনা করতাম, আমরা যে কোশ্চেনগুলো সবচেয়ে ভালো পারতাম সেগুলো তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতাম, কিন্তু যেগুলো নিয়ে আমাদের জানা ছিল না এগুলো আমরা একদম শেষের দিকে রাখতাম, যেখানে আমরা কিছু ভালোভাবে জানতাম না, যা খুশি একটা মানে গোজামিল দিয়ে ব্যাপারটাকে দাঁড় করিয়ে দিকে তো চেষ্টা করা যাবে। পুলিশ বাজেট এমনই একটা জিনিস, পুলিশ দেখুন যদি গুরুত্বের দিক থেকে দেখেন, পুলিশ একটা রাজ্যের মানে সবথেকে গুরুত্বপূর্ণ দপ্তর। আমার মনে হয় অর্থ, স্বরাষ্ট্র, এগুলো এমন একটা দপ্তর যেগুলো ছাড়া কোনো রাজ্য চলতে পারে না, এবং যার সঙ্গে ল অ্যান্ড অর্ডার এইটা জড়িত আছে। তো এখানে যদি আপনি যান, পুলিশের বাজেট যদি সত্যিকারের যদি সামনে আসে, এটা এতটাই ইনসাফিসিয়েন্ট একটা প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে। এই যে এর যে ট্রেন্ড চলেছে, পুলিশে মডার্নাইজেশন হয়েছে বিভিন্ন স্তরে, দেখুন এর জন্য একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মানে একটা নির্দিষ্ট উইং আছে, তারা প্রত্যেক বছর কিন্তু এই মডার্নাইজেশনে ফান্ড দেয়, কিন্তু পুলিশকে ডে টু ডে অপারেশনের জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, তার আমি যেটা বলতে মানে চাইছিলাম যে তার সাথে আপনি দেখবেন গাড়ি বা সিসিটিভি, এআই প্রযুক্তি, বা ধরুন যেসব অস্ত্র শস্ত্র, ঢাল, তরোয়াল, এ সমস্ত নিয়ে পুলিশ ময়দানে নামে, মানে তরোয়ালটা আমি ইয়ে করে বললাম, বুঝতে পেরেছি। যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা যে বুলেট প্রুফ জ্যাকেট বলুন, ওই রাবার বুলেট বলুন, বা অন্যান্য যে প্রযুক্তি, নাইট ভিশন ক্যামেরা বলুন, তার জন্য কিন্তু ম্যাক্সিমাম ফান্ড আসে কিন্তু মানে মডার্নাইজেশনের যে ফান্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা থেকে আধুনিকীকরণে আধুনিক। কিন্তু ডে টু ডে অপারেশনের জন্য সত্যি আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে একটা থানা কিভাবে চলে, কেউ তার উত্তর দিতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ উত্তর দিতে পারবে না। কারণ কি, এর জন্য যে কন্টিনজেন্সি ফান্ড লাগে, বা ধরুন একটা থানা চালাতে গেলে বা একটা পুলিশের ইউনিট চালাতে গেলে যে পরিমাণ ফান্ডের দরকার হয় একটা সুস্থভাবে যে কোনো সিস্টেমকে রান করাতে গেলে, সেই ফান্ড কিন্তু পুলিশের জন্য নেই। ওটা আজকে যদি দেখুন, আবার বিভিন্ন সময়ে দেখবেন আপনি যখন যে কোনো একটা মানে সামান্য কোনো ইউনিট, তারও কিন্তু মাসে একটা 20-50 হাজার টাকা মিনিমাম ফান্ড লাগে, যেটা একটা বিডিও অফিস বা একটা পঞ্চায়েত দপ্তরও চালাতে পারে, কারণ তারা প্রজেক্ট থেকে তারা একটা ফান্ড পায়, কিন্তু সেটাই মানে ডে টু ডে অপারেশনের জন্য। কিন্তু পুলিশের কিন্তু এই ধরনের কোনো ফান্ড নেই, ফলে পুলিশ যে সংকীর্ণ এই ফান্ডের ইয়ের জন্য যে ধরনের মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ে, এখানে পুলিশ যে আজকে আমরা বলছি যে ধরুন পুলিশকে আমরা বিভিন্ন সময় কাঠগড়ায় দাঁড় করাই বিভিন্ন কারণে, কিন্তু সত্যি অ্যাজ এ প্রাক্তন পুলিশ অফিসার বা আমি দীর্ঘদিন আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, পুলিশ মডার্নাইজেশন হয়েছে তার মানে যুগের সাথে সাথে যতটা দরকার, এই জঙ্গি বা অন্যান্য ব্যবস্থা এগুলো তো অনেক পরে আসছে, কিন্তু পুলিশের সত্যি ডে টু ডে অপারেশনের জন্য পুলিশ কতটা তার সঙ্গে যথার্থ সব কিছু রয়েছে, মানে সব কিছু অস্ত্র শস্ত্র সমস্ত কিছু রয়েছে, সেই জায়গাটা এতটাই অপর্যাপ্ত। বাজেটে যে উল্লেখ করার মতো জায়গাটা সেটা কিন্তু খুব সীমিত, এবং সেটা যদি আলোচনা হতো, আর এই সম্পর্কে আমার মনে হয় যারা আইনসভার প্রতিনিধি, বোধ সেটা সরকার বা বিরোধী পক্ষ, এখনো কেন এটা আনেননি, এটা কিন্তু অত্যন্ত আশ্চর্যের। কারণ এত ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে রাজ্যে প্রত্যেক দিন ল অ্যান্ড অর্ডার, এই ধরুন আপনার মানে আমাদের নারী নির্যাতন থেকে আরম্ভ করে বিভিন্ন জঙ্গি কার্যকলাপমূলক যে অ্যাক্টিভিটিস, সেইখানে যদি আমরা দাঁড়িয়ে আলোচনা করতে যাই, এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা দরকার, পুলিশের রিক্রুটমেন্ট নেই। আপনি ভাবুন, পুরো সিভিক ভলেন্টিয়ারের ওপরে পুরো এই ফোর্সের কাঠামো দাঁড়িয়ে আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পুলিশের যে অবস্থা, এক একটা থানাতে মানে হয়তো 8-9 জন করে কনস্টেবল আছে, 2-3 জন করে অফিসার আছে, পুরোটাই সিভিক ভলেন্টিয়ার্সের ওপরে চলছে। ফলে পুলিশের জন্য যে ধরনের মানে রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে ডে অপারেশনের জন্য যে ধরনের ফান্ডের মানে দরকার, তার পর্যাপ্ত কেন, তার একেবারেই কিছু নেই বলেই হয়তো এই ব্যাপারটা কোনোদিন এইখানে আলোচনাতে আসেনি। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, এমন একটা রাজ্য যেখানে অভয়ার ঘটনা ঘটেছে সম্প্রতি, এমনটা নয় যে অভয় ঘটনা প্রথম ঘটল, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আসার সঙ্গে সঙ্গেই প্রায় কিছুদিনের মধ্যে কামদুনি, তারপর থেকে পার্ক স্ট্রিট,
এটা সেটা করে অনেক জল প্রত্যেক বছর অনেকভাবে বয়ে গেছে, যাতে কিছুই হয়নি, শুধু এই রাজ্যের তরতাজা প্রাণগুলো বয়ে গেছে। এবং যাদের জন্য বইছে, কখনো তাদের অপদার্থতা, কখনো তাদের তদন্ত না করা, সেই তদন্ত না করার পিছনে রাজনৈতিক প্রভাব না অর্থ আমি জানি না। কিন্তু এই সমস্ত কিছু নিয়ে আলোচনার প্রয়োজন ছিল কিনা 14 বছর ধরে, আজও আছে কিনা? যে রাজ্যে অনলাইনে জঙ্গি ট্রেনিং চলে, আমরা বলছি না রাজ্যের এসটিএফ তদন্ত করে পাচ্ছে, এই রাজ্যেরই এসটিএফ, সে রাজ্যে পুলিশ বাজেট নিয়ে আলাদা করে আলোচনা করার প্রয়োজন। প্রয়োজন পড়লে যা সময় দেওয়া হচ্ছে সে সময়টা আরও বাড়িয়ে দেওয়া প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশে এখন যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে একটি সীমান্তবর্তী রাজ্য হিসেবে যা ইতিমধ্যে নানা কারণে উত্তপ্ত হয়ে রয়েছে, সেখানে পুলিশ বাজেট আরও বেশি করে আলোচনায় প্রসঙ্গে আসার কথা, নাকি গিলোটিনে গিয়ে খুন হওয়ার কথা? দীপাঞ্জনবাবু, প্রথমে আমি একটা তথ্য দিই। এই গত বিধানসভা নির্বাচনের আগে অবধি মহারাষ্ট্রে একনাথ শিন্ডের যে সরকার ছিল 2.5 বছরের একটু বেশি, আমি তথ্য দিয়ে বলছি, তোমাকে সরবরাহ করব। 2.5 বছরে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টার ছিলেন দেবেন্দ্র ফডনবিস। এই 2.5 বছরে 9 বার তারা বিধানসভায় বিভিন্ন পুলিশ সম্পর্কিত ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বিতর্ক হয়েছে, বিতর্কে অংশগ্রহণ করেছেন। এটা মহারাষ্ট্রের কথা। বেশ। বিহারেও সেম। নীতিশ কুমার তার গত 5 বছরে প্রায় 11 বার উনি বিধানসভায় এসেছেন এবং পুলিশকে, উনি নিজে হোম মিনিস্টার হয়েও পুলিশকেও তীব্র ভর্ৎসনা করেছেন, যেটা কি অ্যাবসলিউটলি গণতন্ত্রের জন্য প্রয়োজন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি কিন্তু একটা জিনিস আছে, এটাকে আমি প্রশংসা করতে বাধ্য, ওনার কনসিস্টেন্সি। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিন বলেছিলেন ভবানীপুর থেকে গুন্ডা ছাড়িয়ে নিয়ে গিয়ে আমি বাংলার গুন্ডাকে কন্ট্রোল করি, সেটা কনসিস্টেন্টলি উনি এখনো করে চলেছেন। এবার বিতর্কে অংশ নিতে গেলে এই সমস্ত প্রশ্নের তো উত্তর দিতে হবে যে আপনি তো গুন্ডা কন্ট্রোল করছেন। সে শেখ শাহজাহান থেকে শুরু করে উত্তম সর্দার, তুমি কোথায় যাবে? প্রত্যেকটা জায়গায় তুমি সন্ত্রাসবাদীর কথা বলছো, পাঞ্জাব থেকে কলকাতায় এসে সাপুজি প্যানেলজিতে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে এনকাউন্টার হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কিচ্ছু জানেন না। এবং উনি যে কতটা সিরিয়াস পুলিশিং এর ব্যাপারে বা রাজ্যের সুরক্ষা বা রাষ্ট্রের সুরক্ষার ব্যাপারে সেটা তো বোঝা যায়। সম্ভবত কলকাতা পুলিশের ইতিহাসে যে চার্লস টেগার্টের আমল থেকে এখন অব্দি অপদার্থতম ঘৃণ্যতম যে পুলিশ কমিশনার ছিল দুর্বিনীত গোয়েল, যাকে ওর অফিসে গিয়ে আন্দোলনরত ডাক্তাররা নকল মেরুদণ্ড দিয়ে আসে। অ্যাকচুয়ালি মেরুদণ্ডটা দেওয়ার কথা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে। তো এখন যদি উনি বিতর্কে যান তাহলে এই প্রশ্নগুলো তো উঠবে। তোমাদের মনে আছে 26/11 পরে তৎকালীন কেন্দ্রীয় গৃহমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে 26/11 মধ্যে ওইরকম যখন চলছে একদিনে উনি 3 বার বেশ বদল করে বিভিন্ন রূপে চ্যানেলের সামনে এসেছিলেন এবং 3 দিনের মধ্যে ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, প্রণব মুখার্জি হোম মিনিস্টার হন। পশ্চিমবঙ্গের এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কে সরাবে? উনি একাই তো সব। উনি যদি বিতর্কে, এগুলো তো বলতে হবে ওনাকে, যে প্রায় 1.5 লাখের ওপর পুলিশের পোস্ট ভ্যাকেন্ট, সিভিক ভলেন্টিয়ারদের কাজ করাচ্ছেন, যাদের কোনো রকম ট্রেনিং নেই, অভিজ্ঞতা নেই, প্রশিক্ষণ নেই এবং দায়িত্ব নেই। একটা তোলাবাজের গ্রুপ তৈরি করে দেওয়া আছে এই 1 লক্ষ। সমস্যাটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা গণতান্ত্রিক পরিবেশ, সাংবিধানিক পোস্ট ইত্যাদির নাম করে উনি আড়ালে মেঘনাদের মতো থেকে পুলিশদের দিয়ে সমস্ত অপকর্ম করাচ্ছেন এবং সমস্ত পুলিশ বাহিনী, কলকাতা পুলিশ হোক, পশ্চিমবঙ্গ পুলিশ হোক, তারা আজকে সমাজে ঘৃণার চোখে লোকে দেখছে। আমি রিসেন্টলি কলকাতায় গেছিলাম, কিছু সার্ভিং পুলিশ অফিসারের সঙ্গে কথা হয়েছে, এমনকি কিছু আইপিএস, তাদের নাম নিতে পারবো না, তাহলে ইমিডিয়েট কম্পালসারি ওয়েটিং এ চলে যায়। তারা বলছেন যে বাড়িতে এসে আমরা আমার স্ত্রী, কন্যা, পুত্রদের সামনে দেখাতে পারি। এটা একটা ভয়ঙ্কর জায়গা। দুর্বিনীত গোয়েল, যাকে মেরুদণ্ড উপহার দেওয়া হয়েছে, তাকে বানানো হলো এসটিএফ এর এডিজি। তো বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রায়োরিটিটা কি। যিনি তোমাদের এক্ষুনি তোমরাও শোনালে কলকাতার বুকে আরজি করে ভাঙচুরের পর বলছে ইন্টেলিজেন্স ফেলিওর, তা সেই লোকটাকে বসানো হচ্ছে এডিজি এসটিএফ। হি সাপোজ টু বি দ্য ইন্টেলিজেন্স হেড এবং পশ্চিমবঙ্গের সুরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষার অংশ ওনার কাঁধে। আর উনি একটা আরজিকর হসপিটালে কতগুলো গুন্ডার ভাঙচুরকে কন্ট্রোল করতে পারেন না, প্রেসের সামনে বলছেন আন্ডার মাই কমান্ড আর আমার ইন্টেলিজেন্স ফেলিওর।
তো এটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রায়োরিটিটা কি। বেশ, দেশটাকে উনি রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ইতিহাসে এত অপদার্থতম, ব্যর্থতম এরকম কোনো আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। ওনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। বেশ, আমি সৈকত গিরির কাছে যাব। সৈকত গিরি, একটা ঘটনা, দীপাঞ্জন বাবু এখানে আছেন, দেবাশিস বাবু আছেন, আমার কোনো ভুল হলে শুধরে দেবেন, কিন্তু আমি এটা কোনোভাবেই লজ্জার জায়গা থেকে বলছি না, এটা আমাদের চোখ খুলে দিয়েছি। এবং আমি এটা নিতান্ত আপনাদের সরকারের আমলে রাজনৈতিক সমালোচনা করার জন্য বলছি না, এটা রাজনৈতিক সমালোচনার বিষয় নয়। কলকাতা আমেরিকান সেন্টারে উগ্রপন্থী হানার সময় শহীদ হয়েছিলেন যে পুলিশ কর্মীরা, তাদের কেউই সামনে থেকে উগ্রপন্থীদের মোকাবিলার জন্য, মানে তাদের দিকে মুখ ফিরিয়ে একটা রাউন্ড গুলি চালিয়েছিলেন, এরকম কোনো প্রমাণ ব্যালিস্টিক ইত্যাদি পরবর্তী সময় করার পরে পাওয়া যায়নি, ফরেন্সিকে পাওয়া যায়নি। এদের চোখ খুলে দিচ্ছিল এই কারণে, সেদিন যারা এসছিল আমেরিকান সেন্টারে আক্রমণ করতে, তাদের হাতে যে অস্ত্র ছিল তার তুলনায় পুলিশের হাতের অস্ত্র ছিল অত্যন্ত সেকেলে, তাই তো দেবাশিস বাবু? আধুনিকীকরণের যে প্রয়োজন সেটা বোঝা যায়। আমার খুব স্পষ্ট মনে আছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তখন লালকৃষ্ণ আদবানি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য এবং পুলিশ মন্ত্রী তো বটে। সে বছরও আমি জাস্ট চেক করছিলাম বিধানসভার পুরনো রেকর্ড, সে বছরও রাজ্যে পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয়েছিল। সৈকত গিরি, যদি 5টা অপ্রিয় কথা বেরিয়ে আসতে পারে বলে এই বাজেটটা আলোচনাতে না নিয়ে আসা হয়ে থাকে 14 বছর, আমার আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনার কি মনে হয় একজন নাগরিক হিসেবে সৈকত, রাজনৈতিক তো বটেই, যে রাজ্যের সাম্প্রতি সময় এই বড় বড় ঘটনাগুলো, ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে, আমি আবারও বাংলাদেশের কথা উল্লেখ করে বলবো, যেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যকে দেশ থেকে বিভক্ত করে ভাগ করে নিয়ে যাওয়ার জন্য আহ্বান আসছে, মানে এতটা বেপরোয়া তারা, এবং অনলাইন জঙ্গি ট্রেনিং চলছে, আমাদের রাজ্যের এসটিএফ ধরছে বারবার, অন্য রাজ্যের এসটিএফ এসে ক্লু দিয়ে যাচ্ছে। সে রাজ্যে অন্তত এই বছরটা কি একটা আলোচনা আমরা ডিমান্ড করতে পারতাম না? নাগরিক হিসেবে আমরা যারা ট্যাক্স দিই, যারা সিগারেট খান তারা বেশি ডিমান্ড করতে পারেন কিনা আমি জানি না, কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তারা বেশি সিগারেট খেয়ে হয়তো বেশি ট্যাক্স দেন। এনিওয়েজ, আমি বলছি যারা সাধারণভাবে ট্যাক্স দিই, সিগারেট না খেয়েও চকলেট খেয়েও তো দিই জিএসটি, তাদের কিটুকু ডিমান্ড করা যায় না? উপায় নেই সৈকত। চূড়ান্ত দলতন্ত্রের একটা নিদর্শন যখন একটা সরকারি দপ্তর হয়ে যায় তখন তার পরিণতি এভাবেই হয়। 11 সালের পর এই রাজ্যে পুলিশ দপ্তর বা স্বরাষ্ট্র দপ্তর বলে মমতা বন্দ্যোপাধ্যায় যা নিজের হাতে রেখেছেন সেটাকে প্র্যাকটিক্যালি ঠুটো জগন্নাথ করে রেখেছেন। তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ করে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি মনে করেন যে পুলিশ হচ্ছে পুলিশের মতন চুপচাপ থাকবে, খালি পায়ে খিচুড়ি বিতরণ করবে, পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতন ভূমিকা পালন করবে। পাটুলি থানার ওসি সকালবেলা উঠে ধূপ ধুনো দিয়ে পুজো করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, আজকে আমরা যে বাজেটে পুলিশ নিয়ে আলোচনা করছি, শুধু আপনি একটা উদাহরণ তুললেন, দেখুন শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়নটাই শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টের একটা বাজেট নয় তো, পুলিশ বাজেট এই রাজ্যের বিধানসভায় সরকারি পক্ষ বিরোধী পক্ষের সামনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ চর্চার কেন্দ্রবিন্দু ছিল। বামফ্রন্ট জমানায় রাজারহাটের রূপকার বলা হতো রবীন মণ্ডল, যিনি একটা সময় দীর্ঘদিন বছরের পর বছর পুলিশ বাজেট পেশ করতেন, এবং বুদ্ধবাবুর পরবর্তী সময়ে বহু অনেক বিধায়ক রয়েছেন বিরোধী দলের, তারা রবীনবাবুর এই পুলিশ বাজেট নিয়ে আলোচনার সুযোগ পেতেন, বিরোধীরাও। আজকে বাজেটে 3টে গুরুত্বপূর্ণ, আমি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে এটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেখুন, স্বাস্থ্যসাথী 2024-25-এ অ্যালটমেন্ট কত ছিল? 2765 কোটি টাকা। 25-26-এ অ্যালটমেন্ট কত হয়েছে? 1858 কোটি টাকা, মানে কমে গেল কত? প্রায় 900 কোটি টাকা স্বাস্থ্যসাথী। তার মানে হচ্ছে এই সরকার যে বিজ্ঞাপনের রাজনীতি করে স্বাস্থ্যসাথীর, সেই স্বাস্থ্যসাথীতে ব্যয় বরাদ্দ কমছে, ভুলে গেলে চলবে না। 26-এ বিধানসভা ভোটের আগে এটাই পূর্ণাঙ্গ বাজেট, পরবর্তী কিন্তু ভোটন বাজেট থাকবে। দ্বিতীয়ত হচ্ছে কন্যাশ্রী, 1374 কোটি টাকা বাজেট ছিল গত বছর, এবছর এই সরকারের বাজেট 803 কোটি। আমি কেন এই দুটো কথা আপনাকে বললাম? গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সবচাইতে বেশি আক্রান্ত কোন সেক্টর? নারী নির্যাতন, মহিলা নির্যাতন। মহিলারা অভিযোগ জানাতে যাবে কোথায়? থানায় এফআইআর নিতে চাইছে না, মহিলা থানাগুলোতে মহিলা পুলিশ রিক্রুটমেন্ট নেই, গোটা রাজ্য জুড়ে নারী নিরাপত্তা তলানিতে। কন্যাশ্রী বিজ্ঞাপনের জন্য, আসলে কন্যাশ্রীর যে ভাবনা চিন্তা, মাইন্ডসেট আপ, সেটাই সরকারের নেই। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যসাথী। আপনার মনে আছে আরজি করে পুলিশ ওয়েলফেয়ার কমিটি প্রথম এই লিঙ্ক আপ এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে, যেখানে অভিযুক্ত হলেন সঞ্জয় রায়, তিনি পুলিশ ওয়েলফেয়ার কমিটির মাথায় ঢুকে গিয়েছিলেন এবং তাকে সিভিক ভলান্টিয়ার হয়ে, একদম সিভিক ভলান্টিয়ার হয়ে তাকে রেফারেন্স কে করেছিলেন না? কালীঘাট থানার ওসি শান্তনু বাবু।
এবং এই যে সিভিক ভলেন্টিয়ার নির্ভর পুলিশি ব্যবস্থা, এই যে ভিআরপি নির্ভর গ্রামীণ আইন শৃঙ্খলা, এতে যেটা ভয়ঙ্কর দিকে পশ্চিমবাংলা গেছে, এলাকার পর এলাকায় সিভিক ভলেন্টিয়ারদের বলিকা পাঠা বানিয়ে দাও, ভিআরপিদের বলিকা পাঠা বানিয়ে দাও, পুলিশ রিক্রুটমেন্ট বন্ধ করে দাও, কনস্টেবলের লক্ষাধিক পদ শূন্য পদ, পুলিশ কোয়ার্টারগুলোর কোনো ডেভেলপমেন্ট হবে না, পুলিশের ডিএর কথা তো ভুলেই যান, মিছিলে পুলিশকে শুধু স্লোগানই শুনতে হয়, পুলিশ তোমার ডিএ বাকি। এই যে গোটা রাজ্য জুড়ে পুলিশ সম্পর্কে একটা মোরাল গ্রাউন্ড দুর্বল করে দেওয়ার কাজ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে পেরেছেন। আর সেই কারণেই আজকে পুলিশের কলার তৃণমূলের আলুভুলু ধুলুরা ধরতে পারছে। আর সেই কারণেই আজকে বিনীত গোয়েল থেকে রাজীব কুমাররা তৃণমূলের একজন পদাধিকারীর মতন এক করছেন। গোটা রাজ্য জুড়ে থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে যেখানে তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূলের শাখা সংগঠন হিসেবে রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ ডিপার্টমেন্টকে ট্রিট করেন, তারা আভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন আলোচনা করবেন? আলোচনা করলে তো তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে, যে কেন রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর দুর্নীতিতে অভিযুক্ত আইপিএস অফিসারকে আপনি বহাল রেখেছেন পদে। প্রশ্নচিহ্ন হলে তো বিরোধী পরিষদ থেকে প্রশ্ন উঠবে যে এই রাজ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডটাকে অচল করে রেখেছেন কেন। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, যে পুলিশ বাজেটে আজ অব্দি যত পরিমাণ টাকা অ্যালট হয়েছে আর যে পরিমাণ কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে, সম্ভবত অনেকে কানাঘুষো বলেন যে স্বাস্থ্য দপ্তরের পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং পুলিশের ট্রান্সফারের ক্ষেত্রে সবচাইতে বেশি করাপশন এই রাজ্যের সরকারের হাতে রয়েছে। লালবাজারের আনাচে কানাচে ভবানী ভবনে আপনি কান পাতলে শুনবেন যে এমএলএ বোম বাঁধবে, তাকে আইপিএস অফিসারকে মঞ্চে উঠিয়ে ছাড় দিতে হবে, আর এমএলএ ছেলে লাঠিপেটা করবে ওলা উবেরের চালককে, তার বেলাও পুলিশকে নীরব থাকতে হবে। এইটা পশ্চিমবাংলার পুলিশের ছবি। গুন্ডারা দাপিয়ে বেড়াবে, পুলিশ টেবিলের তলায় লুকাবে। বাজেটে আলোচনা হবে কি না শুধুমাত্র রাজনৈতিক বিজ্ঞাপনের, অর্থমন্ত্রী আড়ালে থাকবে, পুলিশ মন্ত্রী আড়ালে থাকবে, বাকি সব পোস্ট ল্যাম্প পোস্ট হবে, একটাই পোস্ট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পুলিশ ডিপার্টমেন্ট অস্বস্তির কারণ, তাই আলোচনার পরিসরে থাকবে না। এটাই বাংলার বর্তমান আইন শৃঙ্খলার চেহারা। আমি অঙ্কন একটা প্রশ্ন আপনার কাছে করছি। দেখুন, একটু দীর্ঘ হয়তো, আমি প্রশ্নটা সংক্ষেপেই করব, কিন্তু আমি কতগুলো কনটেক্সট বলছি। দেখুন, কালকে আমরা এখানেও এই অগ্নিবাণের বিতর্ক করতে করতে যখন জানতে পারলাম, আমরা এটা নিয়েও কথা বলেছি যে একটা সময় নদীতে লাশ ভাসিয়ে দেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির খুব সহজ একটা কাহাবাত ছিল। তখন তিনি হলদি নদীতে লাশ ভাসানোর গল্প বলেছিলেন, গতকাল বাজেট পেশের পর তিনি গঙ্গাতে লাশ ভাসানোর গল্প বলেছেন। এর রাজনৈতিক তাৎপর্য ইত্যাদি। কিন্তু যিনি একটা অন্য রাজ্যে, আমি ধরে নিচ্ছি দেশের আন্তর্জাতিক, কিন্তু একটা অন্য রাজ্যের পুলিশের তত্ত্বাবধানে আয়োজিত একটা মেলার অত্যন্ত খারাপ দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, আমি আবারও বলবো, সেটা নিয়েও আমি এখানে যখন বিতর্ক করেছি আপনাদের দলকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, আপনাদের দলে যারা এসছেন তাদেরকে। কিন্তু সেটা নিয়ে যিনি কথা বলেন রাজ্য বাজেটের দিনে, তিনি তার দপ্তরের বাজেটটা, মানে পুলিশ এবং স্বরাষ্ট্রের বাজেটটা, মানে তার নিজের রাজ্যের পুলিশের বাজেটটা নিয়ে কেন আলোচনা হয় না, সেই বলটা স্পিকারের দিকে ঠেলে দেন। এটার দু রকমের উপায় হয়। এক হচ্ছে আপনি যদি সংখ্যার জোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে পারেন, সেটা তো গণতান্ত্রিক উপায় অবশ্যই আছে, কিছু প্রশাসনিক উপায়ও কিন্তু হয়। আমি এখানে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করবো, অঙ্ক একটু মন দিয়ে শুনবেন। সৈকতগিরিদের আমলে কেউ বলেন যে এটা তখন কংগ্রেসের কালচার ছিল, 356 করবার জন্য বেছে বেছে এভাবে পাঠানো হতো। কিন্তু ওই 34 বছরে 356 হয়নি। কিন্তু টিভি রাজেশ্বর, দেশের প্রাক্তন আইবি কর্তা, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসে, লম্বা সময় ছিলেন, এবং অনেকেই মনে করেন ঠিক ওই সময়ে টিভি রাজেশ্বরকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠানোর পিছনে ইন্দিরা গান্ধীর 356 ধারা জারির কোনো, বা রাজীব গান্ধীও যখন রেখে দেন, তার ইন্টেনশন ছিল না, উদ্দেশ্য ছিল এ রাজ্যের পুলিশে ততদিনে যেভাবে ইউনিয়নবাজি শুরু হয়েছে, ইউনিয়নকে স্বীকৃতি দেওয়া হয়েছে, পুলিশ ইউনিয়ন করবে, তার ভিত্তিতে কোথাও রাজ্যের ইন্টেলিজেন্স ফেলিওর পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে হচ্ছে কি না, যাচ্ছে কি না, সেদিকে প্রাক্তন আইবি কর্তা খুব ভালোভাবে রাজভবন থেকে সেটা সামলাতে পারবে, প্রয়োজনে প্যারালাল রিপোর্ট পাঠাতে পারবে। এটা কিন্তু ইন্দিরা রাজীব শেষ করে দেননি। মনমোহন সিংয়ের সরকার পিছন থেকে সোনিয়া চালাতেন কিনা জানি না, কিন্তু এমনই অভিযোগ আছে। তার আমলেও আপনি দেখুন, যার প্রশাসনিক প্রজ্ঞা নিয়ে অনেক কথা উঠেছে, দীপাঞ্জনবাবু শুনছেন নিশ্চয়, দীপাঞ্জনবাবুর কাছে প্রশ্নটা রাখবো। তার আমলেও দুজনের রাজ্যে রাজ্যপাল হয়ে এলেন, গোপাল কৃষ্ণ গান্ধী যিনি প্রাক্তন আইএফএস, তারপরেই এলেন নারায়ণন, আবার প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। কী চেয়েছিলেন মনমোহন সিং? তখন এই রাজ্যে ভয়ঙ্কর মাওবাদী উপদ্রব, তখন এই রাজ্যে নেতাইয়ের মতো ঘটনাও ঘটছে, অর্থাৎ দুটোই আছে। সোজা কথায় প্রাইভেট আর্মিরা অপারেট করছে বেশি, দেশের পুলিশ, দেশের আর্মি অপারেট করছে কম। এমন একটা রাজ্যে যদি
পুলিশ বাজেটটা 14 বছর ধরে গিলোটিনে যায়, অর্থাৎ রাজ্যের মানুষ জানতেই না পারেন, ডোমেইনেই না আসে কি আছে রাজ্যের পুলিশে, কোথায় দুর্বল কোথায় সবল। আপনাদের কোনো দায়িত্ব বর্তায় না। রাজনৈতিক দায়িত্ব বলছি না, প্রশাসনিক দায়িত্বের কথা বলছি। রাজনৈতিক দায়িত্ব আমি জানি ওটা ভোট না পেলে আপনি পারবেন না করতে। প্রশাসনিক দায়িত্ব ক্ষমতা তো আছে। 3 জন রাজ্যপালের নাম বলেছে আমি, সব কজন কংগ্রেসের সময়। বলুন না, প্রথম কথা কি বলুন তো, পুলিশ বাজেট নিয়ে আপনি দেখবেন আলোচনায় এড়িয়ে যায় কোন কোন রাষ্ট্র ব্যবস্থা বা কোন কোন জায়গার প্রশাসনিক ব্যবস্থা, যেখানে আপনি দেখবেন স্বৈরতন্ত্র আছে, একটা তালিবানি রাজত্ব আছে, আফগানিস্তান, পাকিস্তান। আপনি কখনো ওখানকার সংসদ, ওখানকার বিধানসভা কোথাও আপনি দেখবেন না ওখানে পুলিশ বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গেও কি মানে অঘোষিত বা অলিখিত তালিবানি রাজত্ব বা শাসন চলছে, যে এখানে পুলিশ বাজেট নিয়ে কোনো 14 বছরে আলোচনা হবে না। একটা অদ্ভুত পরিস্থিতি। আপনি বলুন তো, এই কিছুদিন আগে আপনি দেখলেন যে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশের সামনে পুলিশে গুলি চালিয়ে পুলিশকে আহত করে নিয়ে চলে যাওয়া একজন দুষ্কৃতীকে ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হলো। এবার ওখানকার এসপির বক্তব্য কি ছিল, যে পুলিশরা খুব মানে গুরুতর আহত কেন হয়েছিল, কারণ পুলিশদের নাকি বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়নি। 2022 সালে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় লিখিতভাবে এই প্রশ্নটাই জানতে চেয়েছিলেন পুলিশ মন্ত্রীর কাছে, যে বাজেট তো করেছেন, পুলিশের জন্য আপনি বুলেট প্রুফ জ্যাকেট এনেছেন কিনা বা তার জন্য কতটুকু বরাদ্দ করেছেন। এই প্রশ্নটা তো অত্যন্ত সাধারণ এবং বেসিক প্রশ্ন। দেবাশিস বাবু রয়েছেন এখানকার প্রাক্তন পুলিশ কর্তা, এই প্রশ্ন তো জানার অধিকার সকলের রয়েছে। আমাদের হয়ে যারা রক্ষা করছে, কালকে যদি দুষ্কৃতি চলে আসে, কালকে যদি কোনো একটা বৃহৎ দুর্ঘটনা মানে কোনো একটা আততায়ী জঙ্গিবাদ এখানে এসে হামলা করে পশ্চিমবঙ্গের ওপর, যে পুলিশ প্রথম তাদের মানে সেই জঙ্গিবাদকে প্রতিহত করতে চাবে, তাদের কি সেই বেসিক জায়গাটুকু আছে? সেই বেসিক আমেরিকান সেন্টারের কথা বললাম তখন, সেই সময় বললাম আমি, সেই সময় নেই। কিন্তু আমি বলছি আপনাদের দায়িত্বের জায়গাটা কোথায় অঙ্কন? এগুলো তো কিছু নেই আমরা জানি। না না, আপনাদের যে প্রশাসনিক ক্ষমতা দেখুন, 10 বছর একাধিক্রমে 300-র উপর, এবার 400 পার হয়নি, কিন্তু এখনো আমি জানি না এখানে যারা বসে আছেন তারা মানবেন কিনা, আমার মনে হয় না প্রশাসনিক কোনো সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদী সরকারকে কোনো শরিকের সঙ্গে পরামর্শ করতে হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়োগ নিয়ে করতে হবে বলে আমার ধারণা নয়। কেন নেই? আমি আসছি, এতটা নিশ্চিন্ত আপনাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক চোখা এক রক্ষা পুলিশ নীতি বলবো না, অপরাধী নীতি বলবো, আমি সেটাও বুঝতে পারি না, মাঝে মাঝে গুলিয়ে যায়। যখন রাজ্যের পুলিশ কমিশনার একটা ভেঙে চুরে যাওয়া হসপিটালের সামনে দাঁড়িয়ে বলেন 10,000 মব, এবং বলেন হ্যাঁ ফেলিওর, আপনি ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর। এটা দেখে আপনারা প্রশাসনিকভাবে চুপ করে থাকেন কি করে আপনাদের নেতৃত্ব? না, প্রশাসনিকভাবে এ কারণেই চুপ করে থাকতে হয়, কারণ ভারতবর্ষের যে আপনি দেখবেন যে একটা জায়গায় রয়েছে স্বরাষ্ট্র ব্যবস্থা, সেই স্বরাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আবার দিয়ে দেওয়া হয়েছে মানে যৌথ তালিকাভুক্ত যেমন বিষয়, তেমনি আবার রাজ্যের প্রেরোগেটিভ রয়েছে। আমি বলেছিলাম আপনাকে 3টে উদাহরণ দিয়েছিলাম। আমি একবার দীপাঞ্জন বাবুর কাছে যাবো, তারপর অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী আমার সঙ্গে রেডি হতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, শেষ করতে 30 সেকেন্ডে প্লিজ। না, আমি শেষ করতে পারলাম না। আমার কথা হচ্ছে হলো, আপনি যে প্রশাসনিক ব্যবস্থার কথা বলছেন, রাজ্যের বিরোধী দল হিসেবে প্রশাসনিক দায়িত্ব আমরা সেটা পালন করছি। রাজ্যের বিরোধী দল হিসেবে আমরা বাজেট, এই যে 4বার বাজেট হওয়ার পর প্রধান বিরোধী দল হিসেবে আমরা 6বার আলোচনার জন্য চেয়েছি, বিধানসভার অধ্যক্ষ সেটাতে রাজি হননি, এবং একই সঙ্গে আমরা 88টা লিখিত প্রশ্ন জানতে চেয়েছি মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে পুলিশ বাজেট নিয়ে। 88টা লিখিত প্রশ্ন, যেটা কোথাও থেকে এসকেপ করা যায় না, পালিয়ে যাওয়া যায় না, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটা থেকে পালিয়ে গেছে। আপনি জানেন পুলিশি বাজেট নিয়ে 2023 সালে রাজ্য সরকারের কি বলেছে? রাজ্য সরকার বলেছে পুলিশ বাজেটের মধ্যে আমরা কেন্দ্রীয় সাহায্য পাচ্ছি না, এবং পুলিশি বাজেটে 26,000 মহিলা পুলিশের শূন্য পদ নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট অবধি মামলা করতে হয়েছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা শেষ করছি, আপনি বলুন গতকালকের পুলিশ বাজেটে দেখবেন বড় বড় করে লেখা হয়েছে সিসিটিভি লাগানো হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্মার্ট সিটি নিউ টাউনে আজকে পুলিশ 6টা ব্ল্যাক স্পট মানে দেখালো কেন? যে 6টা ব্ল্যাক স্পটে কোথাও কিচ্ছু নেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে পুলিশি বাজেটে দেখবেন পুলিশের সাথে একটা হিল
রেখে দেওয়া হয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। হিলের জায়গাতে বলা হচ্ছে আমরা বাজেট বরাদ্দ বাড়িয়েছি, তার মানে পরিষ্কার গত বছরের তুলনায় পুলিশি বাজেটে বরাদ্দ কমেছে। তাহলে কি 26 সালের বিধানসভা ভোটের আগে আততায়ীদের আরো বেশি দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়াতে চাইছেন পুলিশ মন্ত্রী? আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো, তারপর সৈকত হাত তুলেছেন, কিন্তু তারও আগে অনির্বাণ, আগে দীপাঞ্জন বাবুর পরে অনির্বাণের কাছে যাবো। দীপাঞ্জন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আমি 3 জন রাজ্যপালের নাম করেছি, আমি আর পুনরুক্তি করছি না। দীপাঞ্জন বাবু, আমি 1984 মস্কো মার্কা কথাবার্তা বলছি না, 1984 বলছি না, ওরম তৈরি করতে বলছি না, কিন্তু দেশের অখণ্ডতার স্বার্থে যে রাজ্যে অনলাইনে জঙ্গি ট্রেনিং চলে, যে রাজ্যে একেবারে লাগোয়া সীমান্তবর্তী রাজ্যে ঘন ঘন এমন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় রাজ্যের শাসক দলের বিধায়কদের তারা যে 30% কেটে ভাসিয়ে দেবো, সে রাজ্যে পুলিশ বাজেটটাও যখন বিধানসভাতে ডোমেনে আনা হয় না, কোনোভাবে আলোচনা করতে দেব না, কোনো আলোচনা রিপোর্টেড হতে দেব না, তার মানে সেখানে কিছু তো লুকোনোর চেষ্টা আছে। যা লুকোনোর চেষ্টা চলছে সেটা কেন্দ্রীয় সরকার জানে কি? আমি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে জানতে চাইবো, কারণ আপনার পক্ষে এই মুহূর্তে আপনি সার্ভিসে নিয়ে আপনার বলা সম্ভব না, কিন্তু আপনার কি মনে হয় এদেশের কেন্দ্রীয় সরকার এ রাজ্যের পুলিশ বাজেট পেশ না হওয়া নিয়ে কোনো ব্যবস্থা নিতে পারে না, কিন্তু পেশ না হওয়ার পরে যে অভিসন্ধি থাকে সেই অভিসন্ধি নিয়ে যথেষ্ট ব্যবস্থা নিয়ে বসে আছে বলে আপনার মনে হয় দীপাঞ্জন বাবু? দেখুন, এখানে একটা রাজ্যপালের নিশ্চিতভাবে ভূমিকা রয়েছে। আমি তোমাকে বলছি যে ভারতবর্ষে আমি নিজের চোখে, কারণ ওই সময় আমি কাজ করেছি 92-93 সালে, সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে কোন স্টেট পুলিশের যা অবস্থা, এরকম খারাপ অবস্থা হয়নি যেটা পাঞ্জাব পুলিশের হয়েছিল যখন সন্ত্রাসবাদ পিকে ছিল, ভয়ঙ্কর। সেখানে একজন লোক কিন্তু পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দেয়, তার নাম ছিল কেপিএস গিল। আমি গিল স্যারের আন্ডারে কাজ করেছি পাঞ্জাবে, আমি দেখেছি যে পুলিশের মরালটাকে কোথায় নিয়ে গেছিল এবং কিরকম ভাবে কাউন্টার করে পাঞ্জাব টেরোরিজম খতম করেছে। কিন্তু এটা বললে চলবে না, আমি নিশ্চয়ই ক্রেডিট দেবো তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সর্দার বিয়াম সিং, প্রয়াত সর্দার বিয়াম সিং, কারণ উনি সমস্ত সাপোর্টটা দিয়েছিলেন গিল সাহেবকে যে আমার রাজ্যটাকে বাঁচাতে হবে। এখানে সমস্যাটা কোথায়? এখানে তো তুমি দেখতে পাচ্ছ যেখানে মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিপিদের তুমি করে বলে, সেখানে তুমি যারা লোয়ার জুনিয়র অফিসার তারা তো দেখছে টেলিভিশন চ্যানেলে, এই পুরোকার তো তুমি এসো, এই সুরজিৎ তুমি এসো, এই রাজকুমার কি বিভিন্ন রকম লোকজন প্রত্যেককে এই তুমি। তো পুলিশের যারা জুনিয়র অফিসার তারা যখন দেখছে যে একটা মুখ্যমন্ত্রী ডিজি কে তুমি করে বলছে, তাহলে আমরা কি? এটা কোনোদিন তুমি ভারতবর্ষের, আমি 6টা হোম মিনিস্টারের সঙ্গে কাজ করেছি, ইউনিয়ন হোম মিনিস্টার, আমি জীবনে শুনিনি কোন পুলিশ অফিসারকে আইপিএস কে তুমি করে বলছে। দীপাঞ্জন বাবু, আমার সময় সংক্ষেপ হচ্ছে, আমি অনির্বাণকে অনেক দেরিতে পেয়েছি, আমার একটা প্রশ্ন অনির্বাণকে, হ্যাঁ প্লিজ সংক্ষেপে প্লিজ। একটা শেষ কথা বলে দিই অনির্বাণ, আমি একটা শেষ কথা, বিপিআরএনডি বলো, পুরো পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন হোম মিনিস্টার স্পেসিফিক কিছু ইনপুট এবং অ্যাডভাইজারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, সেটা একটাও মানছে না। বিধানসভায় নিয়ে আলোচনা আসলে নিশ্চয়ই বিরোধী পক্ষের লোকজন এই প্রশ্নগুলো তুলতেন যে কেন আপনি ইমপ্লিমেন্ট হতে দিচ্ছেন না, যার জন্য সেন্ট্রাল ফান্ডিংও বন্ধ, কোন ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং বুঝতে পেরেছি ন্যাশনাল সিকিউরিটি ওতপ্রোতভাবে জড়িত। অনির্বাণের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি দীপাঞ্জন বাবু আপনার কাছে যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম সেটা পেয়েছি, আপনি ইঙ্গিতে হলেও তা দিয়েছেন। অনির্বাণের কাছে আমার একটা প্রশ্ন, অনির্বাণ, ডিসি পোর্ট বিনোদ মেহতার খুনের পর কার্যত সে খুনের কোনো বিচারই হয়নি, তদন্ত নামমাত্র, কিন্তু তারপরে ব্যাপারটা ওরকম হয়েছিল কেন? এই নিয়ে অনেক মতবাদের মধ্যে অনেক রকমের মত আছে, আমি সংক্ষেপে বলছি। একটা মত ছিল পুলিশে ইউনিয়ন ঢুকে গেছে এবং নিচুতলায় বোঝানোর দরকার ছিল উঁচুতলার অফিসারদের জীবনটা আসলে আমাদেরই হাতে, চাপ নেই, পার্টি যা বলছে ওটা মেনে চলো, তাহলে বাঁচবে, এটা একটা মত। এখন আমার একটা প্রশ্ন, যেভাবে তুই ইত্যাদি শুনছিলাম আইপিএসদের, পুলিশ বাজেট লুকোনো 14 বছর ধরে, কোন খুনটাকে আমি এ রাজ্যের পুলিশের জন্য, পুলিশ ব্যবস্থার জন্য বড় করে ধরবো? ডিসি পোর্ট বিনোদ মেহতার খুন না 14 বছর ধরে পুলিশ বাজেট খুন? দেখুন, আপনার কথার আগে দীপাঞ্জন বাবু যা বলছিলেন বা আপনি যেটা বললেন তুমি ইত্যাদি, আমি উল্টোটা ধরি। ধরা যাক বামফ্রন্ট আমলে যারা পুলিশ মন্ত্রী ছিলেন তারা তো আপনি করে বলতেন বোধহয়, আমার ঠিক জানা নেই, তখন তো ক্যামেরা ছিল না, তা সত্ত্বেও যেমন ডিসি মেহতার ঘটনা ঘটেছিল, একই সঙ্গে শাহাদা, আপনার কেওড়াতলা শ্মশানের কথা বোধহয় মনে আছে, শ্মশান স্বপন শাহাদা বলে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকে এমনভাবে ডাকলেন যেন এক বোতলের ইয়ার দোস্ত।
তো তার সেই ঘটনা, লালবাজারের পাশে রশিদ খানের বোমা বিস্ফোরণ, বউবাজার বোমা বিস্ফোরণ, নানা কিছু। এবার আপনি বলে ডাকাটা ইম্পর্টেন্ট নাকি একজন ক্রিমিনাল পুলিশ কমিশনারকে শাহাদা বলে ডাকছে সেটা ইম্পর্টেন্ট? এই যে বহিরঙ্গের যে মোড়ক আপনি করলাম, দারুণ একটা ভাবসাব দেখালাম, বিশাল সম্মান দিচ্ছি, কার্যত ক্রিমিনালরা কলকাতার পুলিশ কমিশনার, কোনো থানার ওসি টোসি নয়, কলকাতার পুলিশ কমিশনারকে শাহাদা বলে ডাকে। ডিসি পোর্টকে মুন্ডু কেটে সেটা নিয়ে ফুটবল খেলা হয়, আর লালবাজারের সম্মুখীন হন না। পুলিশ মন্ত্রীকে তো জবাব দিতে হবে। সময় থেকে আজকে যে পুলিশ মন্ত্রী কেন পুলিশ বাজেট নিয়ে একটা প্রশ্নেরও উত্তর দেন না, এটার তো জবাব দিতে হবে। পুলিশ বাজেট নিয়ে কি জানার অধিকার নেই? নাগরিক নিরাপত্তা নিয়ে, নাগরিক সুরক্ষা নিয়ে আমার আলোচনা, আমার থানা নিয়ে কি আলোচনা হবে? আমার একাধিক থানায় প্রশ্ন উঠেছিল থানার ভেতরে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বাজেট অ্যালোকেশন কত রয়েছে, থানার ভেতরে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বাজেটারি অ্যালোকেশন জানার অধিকার নেই আমাদের। অনির্বাণ, উত্তর অধিকার আছে কি নেই? উত্তর অনির্বাণ। আচ্ছা, নিশ্চয়ই 100 বার অধিকার কেন থাকবে না? বিরোধী দলের কাজ যদি হয় 5 মিনিটের মধ্যে ওয়াকআউট করা, তাহলে সেই আলোচনা না করলে আমরা কি করব? আপনি আলোচনা পুলিশ বাজেট নিয়ে আলোচনা অ্যাকসেপ্ট করেছেন, একটা নিদর্শন দেখান, একটা নিদর্শন দেখান। 14 বছরে যে আলোচনাটা হয়েছে কিনা এটা অনেক ভেবে বোধহয় একবার এটা রাজ্যের পরিষদীয় মন্ত্রীকে বলতে হয়। সেটা সেখানে থাকলেও কি খুব একটা কিছু এসে যেত? অনির্বাণ, ভিতরে থাকলেও কিছু এসে যেত? সবার ভিতরে থাকলে ওয়াকআউট না করে কি এসে যেত? দেবাশিস বাবু হাত তুলছেন। দেবাশিস বাবু একদম সংক্ষেপে। আচ্ছা, এক লাইন প্লিজ। হ্যাঁ, আমি বলছি অনির্বাণদের ওই কথার আমি পাল্টা উত্তরে সময় নষ্ট করবো না। ওসব কালীঘাটে অনেকে রাত্রিবেলা মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যের সঙ্গে পুলিশ কমিশনার, আইপিএস আইএস অফিসারদের ছবি ভাইরাল হয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি বামফ্রন্ট আমলে রেফারেন্স টানলেন, গোপালকৃষ্ণ গান্ধী থেকে অনেক রাজ্যপাল রয়েছেন যারা নন্দীগ্রাম বা বহু পিরিয়ডে বাম সরকারের পুলিশকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। কিন্তু আজকের রাজ্যপালের বিরুদ্ধে এই মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে তার সঙ্গে কথা বলতে ওনার লজ্জা লাগে। এই রাজ্যপাল একটা সময় রীতিমতন ওয়ার রুম খুলেছিলেন নারী নির্যাতন নিয়ে অভিযোগ জানানোর জন্য। অদ্ভুতভাবে আরজি কর নিয়ে নীরব বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি। এই রাজ্যে রাজ্যপাল আদৌ বিজেপির লোক না তৃণমূলের লোক সেটাই এখন বোঝা বড় মুশকিল। সাংবিধানিক পদাধিকারী রয়েছে, আরে সাংবিধানিক পদাধিকারী পুলিশ দপ্তরের এই যে বিরোধী দলনেতা সাংবিধানিক পদে রয়েছেন, কি অদ্ভুত কথা। রাজ্যপালের সমানভাবে অপরাধ। সময় শেষ। এক লাইন প্লিজ, এক লাইন বলুন অনির্বাণ। একটা লাইন বলতে চাই, একটা লাইন, সেটা হচ্ছে একটু আগে থানার ইনফ্রাস্ট্রাকচারের কথা হচ্ছিল। আমি কোনো পলিটিক্যাল ডিবেটে না গিয়ে আমি আপনাকে বলছি, আপনি বামফ্রন্ট আমলেও সাংবাদিকতা করেছেন, আজকেও করেছেন। সেই সময় থানা বলতে যে বিল্ডিংগুলো দেখতেন আর আজকে থানা বলতে যে বিল্ডিংগুলো দেখেন তার মধ্যে তফাৎ হয়েছে। সময় শেষ, একদম হবে, শেষ করতেই হবে। এক কথা বলে শেষ করছি, ওটা সেন্ট্রাল ফান্ড। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেটা একটা দেখুন, একটা বাস্তব মেনে নিতে হবে, একটা মানুষ যখন মাল্টিটাস্কিং হয়ে যায় না, উনি একই সাথে দলের চেয়ারম্যান, চেয়ারপারসন, তারপরে উনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধরুন অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ভূমি রাজস্ব মন্ত্রী, তারপরে ধরুন ওনার কালচারাল সংখ্যালঘু দপ্তর, কালচারাল অ্যাক্টিভিটিস আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে উনি যে মাল্টিটাস্কিং, আমি ওটাকে মানে কোনো করছি না, ছোট করছি না, কিন্তু তখন অবভিয়াসলি কোনো না কোনো জায়গাটা নেগলেক্টেড হয়ে যাবে। না, মুখ্যমন্ত্রী কাজের চাপ নিয়ে প্রশ্ন তুলবেন না, আপনাকে হুমায়ুন কবির বলুন। আমার সময় একদম শেষ, সময় একদম শেষ। আমার রাজ্যের কিন্তু মানে অবস্থা খুব খারাপ। আমার সময় একদম শেষ, আমাকে শেষ করতে হবে। আমি মুখ্যমন্ত্রী কাজের চাপ নিয়ে প্রশ্ন তুলছি না, কারণ আমি হুমায়ুন কবির নই। দেবাশিস বাবু হয়তো খুব সঙ্গত কারণেই বলছেন, কিন্তু আমার প্রশ্ন কাজের চাপ বেশি থাক কম থাক, মুখ্যমন্ত্রীর চাপ বেশি থাক মানে পুলিশ মন্ত্রীর চাপ বেশি থাক, আর আমাদের পুলিশ কর্মীদের চাপ বেশি পড়ছে কিনা, কতজনের কাজ কতজনে মিলে তুলছেন, এগুলো সবই তো আমাদের জানার অধিকার আছে। তারা যথেষ্ট সংখ্যায় আছেন কি না এই পদে বা প্রয়োজনীয় পদে, যেখানে আমাদের নিরাপত্তাটা এনশিওর করা যায়, নিশ্চিত করা যায়, জানার অধিকার নেই। 14 বছরের বনবাস কি কাটবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরের বাজেটটা কি অন্তত পৃথিবীর মুখ সূর্যের আলো দেখতে দেবেন? অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে তখন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।